এবং অনেকগুলো প্রসঙ্গ উঠে এলো যে কিভাবে 2014 পর থেকে আমাদের দেশে ফ্যাসিস্ট পার্টি ক্ষমতায় আসার পর কি পদক্ষেপ নিয়েছে, কিভাবে আমাদের দেশের যে মানে আইনি পরিস্থিতি বা যে পরিমণ্ডল ছিল তাকে একদম নিজের হাতের মুঠোয় আনার জন্য কি পরিবর্তন তারা করেছে। এর বাইরে উল্টো দিকে যে আলোচনায় উঠে এলো যে প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতা, অর্থাৎ ফ্যাসিস্ট পার্টির বাইরে আর অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে বা এমনকি কংগ্রেস পার্টিরও, তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে যাতে আদতে দিনের শেষে গিয়ে বিজেপি আরএসএসেরই লাভ হয়েছে, তাদের রাজনীতি আরো শক্তিশালী হয়েছে। এর বাইরে জোরালোভাবে উঠে এলো একটা প্রশ্ন যে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে যে গণসংগ্রামের প্রশ্ন, সেখানে শ্রেণী সংগ্রামকে অগ্রাধিকার দেওয়া, শ্রেণী সংগ্রামের প্রশ্নটা উঠে এসেছে। এবং একই সাথে আমাদের বর্তমান আলোচনার পরিসরে একটা জায়গা বারবার উঠে আসছে যে বামপন্থীরা যখন ফ্যাসিস্ট পার্টিকে হারানোর জন্য বিভিন্ন ডানপন্থীদের সাথে হাত ধরার চেষ্টা করছে, দুটো জায়গা আসে এক দিক থেকে, যে বামপন্থীরা সার্বিকভাবে আমাদের দেশে বর্তমানে যেহেতু একটা দুর্বল অবস্থায় রয়েছে, তাদের সাংগঠনিক কায়ার কিছু সীমাবদ্ধতা আছে, সেখানে দাঁড়িয়ে তাদের বলাতেই কি ডানপন্থী দলগুলো কাজ করবে, নাকি উল্টোটা হয়, ডানপন্থী দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে লাস্টে মানে লাথি মেরে দেবে, এইটা হচ্ছে। আবার একই সঙ্গে এটাও প্রশ্ন আসে, তাহলে আমাদের এই বামপন্থী দলগুলো যা প্রিচ করছে আর কি, যে এই দলকে না ভোট না দিয়ে ওই দলকে দাও, এই আন্দোলনে না থেকে ওই আন্দোলনে থাকো, সেই প্রসঙ্গের ক্ষেত্রেও আর কি এটা কি মানে আমাদের যে দুর্বলতা, সাংগঠনিক কায়ারগত দুর্বলতা, তাহলে সাধারণ মানুষকে আমাদের কথা শুনেই সেই ভোটটা করছে, মানে ভোটটা দিচ্ছে আর কি, যে আমরা বলে দিচ্ছি যে না এই দলকে দিও না ওই দলকে ভোট দাও, এবং আমাদের কথা শুনেই তারা দিতে যাচ্ছে। লক্ষণীয় যে ইলেকট্রাল বন্ডের যে মানে তথ্য ফাঁস হয়ে গেছে, আমরা বহুকাল আগে থেকে, আমরা 2021-এর পর থেকে এটা বলে আসছিলাম, কারণ সেই সময় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস এরিয়ার তথ্য থেকে দেখা যাচ্ছিল অদ্ভুতভাবে 2020-21-এর যে অর্থবর্ষ, সে সময় বিভিন্ন যে এই মানে বন্ডগত যে মানে আর্থিক লাভ হচ্ছে বিভিন্ন পার্টিগুলো, সেক্ষেত্রে সেই একটা বর্ষে তৃণমূল কংগ্রেসের আর্থিক লাভ বহু প্যারামিটারের ভিত্তিতে বিজেপি এবং কংগ্রেসের থেকে কিন্তু বেশি ছিল। 2019-20 বা 21-22 যে অর্থবর্ষ, তাতে আবার একই প্রবণতা দেখা যাচ্ছে। এবার সেই যে তথ্য, সেই ডেটাতে সীমাবদ্ধতা ছিল, এডিআর নিজে যে কটা মানে ওই মানে কোর্টে কেস করে যেটুকু তথ্য মানে লাভ করতে পেরেছিল, আমাদের তথ্যের অধিকার আইনের ভিত্তিতে যেটুকু তারা তথ্য লাভ করতে পেরেছিল, তার ভিত্তিতে এটা উঠে এসেছিল। কিন্তু আজকে যখন এই বিস্তৃত ডেটাটা আমরা পাচ্ছি ইলেকট্রাল বন্ডের, সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দ্বিতীয় পজিশন। অর্থাৎ কোনো আঞ্চলিক পার্টিকেও যে মানে একটা মানে তারাও যে বিভিন্নভাবে একটা কর্পোরেট ফান্ডিংয়ের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যেতে পারছে এবং কংগ্রেসের থেকেও এগিয়ে যাচ্ছে, সেটার প্রেক্ষিতে আর কি সেই তথ্য উঠে আসছে। তাহলে একটা প্রসঙ্গ ওঠে যে বামপন্থীদের নিজেদের যদি নির্বাচনী শক্তিকে সংহত করতে হয়, এই প্রশ্নে যে বিভিন্ন বিধানসভা বা লোকসভাতে তারা যদি নিজেদের প্রতিনিধি পাঠাতে পারে, তাহলে আদতে সেটা শ্রমিক শ্রেণী বা কৃষকদের কথাই বলবে, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলবে, যে যে পরিসরগুলো বা প্রসঙ্গগুলো আসে না। আমরা যেটা দেখি যে আমাদের বর্তমানে পার্লামেন্টে একটা একটা মানে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে একদল গুদামের মালিক আর কি কেন্দ্র সরকারকে প্রশ্ন করছে যে তাদের গুদামকে কেন খুলতে বলা হচ্ছে বা বলা হচ্ছে না ইত্যাদি। ফলে এটা তাদের মধ্যেকার যে নিজস্ব সমঝোতার লড়াই, এখানে সাধারণ মানুষের কথা বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হচ্ছে আর কি, সেক্ষেত্রে সেই প্রসঙ্গগুলো জোরালোভাবে উঠে আসছে না। ফলে সেক্ষেত্রে বামপন্থীদের নিজেদের মধ্যে মানে ঐক্যবদ্ধভাবে একসাথে একই জায়গায় মানে মানে একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দাঁড় করিয়ে কিভাবে যে যেখানে আন্দোলন করেছে বা গণ আন্দোলন করছে তার ভিত্তিতে সেখানে প্রার্থী দাঁড় করানো যায় কিনা, এই প্রশ্ন উঠে আসবে। আবার একই সাথে নির্বাচনের প্রসঙ্গটাকে সম্পূর্ণ বাদ রেখে মানে সামগ্রিকভাবে, এটা তো 5 বছরে একবার করে হয়, বাকি 4টে বছর তো জনগণকে রাস্তায় লড়াই করতে হয়। সেই রাস্তার লড়াইয়ের ক্ষেত্রেও কোথায় আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি, নাকি ইস্যুর পর ইস্যু ছেড়ে দিচ্ছি, যেগুলো সাধারণ মানুষের ইস্যু, যে বিষয়ে কথাই বলছি। লক্ষ্য করে দেখুন
এত আন্দোলন হচ্ছে আমাদের রাজ্যে, কিন্তু এই যে শিক্ষা দুর্নীতি তা নিয়ে বামপন্থীদের মধ্যে বা একটা বিরাট অংশের মধ্যে, সকলের মধ্যে না হলেও, এই নিয়ে কোনো উচ্চবাচ্যই নেই। আবার একই সাথে আমার পরবর্তী বক্তাকে ডেকে নেওয়ার আগে একটা প্রসঙ্গে উল্লেখ করবো যে আনিস খানকে হত্যা করা হয়েছে, এটা আমরা একত্রিত হলে মানে একমত হলাম ঠিকই, কিন্তু নির্বাচনের আগে তাদের হত্যাকারীরা কেমনভাবে যেন একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রধান হোতা হয়ে গেল। এই যে বিচারিতা, এই বিচারিতা থেকে আমাদের উঠে আসতে হবে। এবং আমি আমার পরবর্তী বক্তাকে ডেকে নেবো এবং একটা প্রশ্ন শুধু রাখবো যে আমরা এই ফ্যাসিবাদকে দেখবো কিভাবে। এটা কি সেই 40-এর সময়কার ফ্যাসিবাদ, 1940-এর সময়, নাকি তার বর্তমান ফ্যাসিবাদের তার নিজস্ব কিছু চরিত্র আছে ইত্যাদি, সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমি অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায়কে ডেকে নিচ্ছি। দুটো প্রিলিমিনারি কথা বলবো, দুটোই বাজে কথা। একটা চিনমোহন সেহানবিশের থেকে একটা উদ্ধৃতি, ওকে একটা ভাষণ দিতে বলা হয়েছিল, বিষয় বিশ্ববিপ্লব, সময় 10 মিনিট। আর দ্বিতীয়টা হলো যে আমি বিভিন্ন ধরনের সভায় বলেছি, 2007-এ একটা বিশাল সভা হয়েছিল, 7 নাকি 8-এর গোড়ায় স্বজন বলে একটা সংগঠন তৈরি হয়েছিল। তাতে অনেক বড় বড় লোকজন, তারা হঠাৎ দেখলাম বুদ্ধিজীবী শব্দটাও বামপন্থী, সেই জন্য বুদ্ধিজীবীর পরিবর্তে তারা নিজেদের বিদ্বজ্জন বলতে শুরু করেছেন। তো তারা শাওলি মিত্র, কৌশিক, সুমন, এরা মিটিং ডাকলেন। সেখানে প্রচুর প্রবীণ লোকজন, অম্লান দত্ত ইত্যাদি, তার সঙ্গে সামহাও আমাকেও ঠেলে তুলে দেওয়া হলো। তার কারণ হচ্ছে আমার একটা লেখা তখন বেরিয়েছিল, যেটা পড়ে তাদের মনে হয়েছিল যে আমি খুব সিপিএম বিরোধী। অঙ্কটা হচ্ছে ওই রকমই, সিপিএম বিরোধী। আমরা এখন কি করব? তা আমি আমার ভাষণে খানিকক্ষণ বলার পরে বিরাট হল, 100-3 অন্তত লোক ছিলেন। একজন হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, ওসব ক্লাসিক্যাল মার্কসিজম আমরা অনেক শুনেছি, এখন সিপিএমকে তাড়াতে হলে কি করতে হবে? তা আমি বললাম যে তাহলে তো বেশি কিছু করার নেই, 284টা আসন আছে, 284টা আসনের জন্য 284টা ভালো প্রার্থী বাছুন, প্রত্যেকের জন্য কোটিখানের টাকা তুলুন, যাতে সে ইলেকশন ক্যাম্পেইন করতে পারে। লেটা চুকে গেল। যদি সিপিএমকে তাড়াবো, এই একটা মাত্র আমার হয়, কি পলিটিক্স দিয়ে তাড়াবো, কি করব, সেটা আমার লক্ষ্য নয়। এই কথাটা আরো মর্মান্তিকভাবে চলে আসে যখন ফ্যাসিবাদ কথাটা ওঠে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এই প্রসঙ্গগুলো আসে এই কারণে যে আমরা যে ব্যানার থেকে এই আজকে প্রোগ্রামটা করছি, তার নাম ওয়ার্কিং পিপলস অ্যালায়েন্স, এবং যে কথাগুলো আমরা এখানে বলছি সেটা যদি মাথায় রাখি, সেই জন্য আমি একটু পিছিয়ে যাব, খুব শর্টে বলবো সেগুলো, একদম সিদ্ধান্ত আকারে, কারণ আমাকে যদি ব্যাখ্যা করতে বলেন তাহলে 3 দিন লাগবে। আমি মার্কসের থেকেও পিছিয়ে যাব। ইম্যানুয়েল কান্ট একটা প্রবন্ধ লিখেছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ। সেই প্রবন্ধটার শিরোনামটা বলবো, একটা কাজ তত্ত্বগত বা নীতিগতভাবে সঠিক কিন্তু প্রয়োগে ভুল, এমন কোনো কথা হতে পারে না। এটা ভীষণ গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে। আমরা যদি বলি যে আমরা মার্ক্সবাদী এবং মার্ক্সবাদী হিসেবে আমরা অমুক 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 জিনিস শিখেছি, তাহলে আমার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এবছর নির্বাচনের জন্যে ওটাকে বাদ রাখতে হবে, এখন এই কথাগুলো তুলো না, এটা বলা যাবে না। অথচ বাস্তব হচ্ছে প্রতি ভোটের আগে কেউ না কেউ, অনেক ধরনের সংগঠন এই কথাগুলো আমাদের বলে না। একটা উদাহরণ এখনই দিয়ে দিই, 1991-এ, মানে অ্যাকচুয়ালি রাজীব গান্ধীর সরকারের সময় থেকেই মানে প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের ধাক্কাটা আসতে শুরু করেছে, কিন্তু ধীরে ধীরে নরসিংহরাওয়ের সরকার পুরোদমে জিনিসটাকে খুলে দিল। 55টা গণসংগঠন, মূলত সিপিআই, সিপিএম, আরএসপি, পুরনো সোশ্যালিস্ট, তাদের সোশ্যালিস্ট পার্টি উঠে গেলেও ট্রেড ইউনিয়ন গুলোতে এইচএমএস ইত্যাদি, এরা মিলে ন্যাশনাল ক্যাম্পেইন কমিটি বলে একটা কমিটি করেছিল। আমার বয়সী যারা তাদের মনে থাকবে, বা আমার চেয়ে একটু ছোট হলেও যারা, কিন্তু যে মুহূর্তে বাবরি মসজিদ ভাঙার আন্দোলনটা সামনে এলো, তখন আমাদের বলা হলো এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটাই হচ্ছে বড় লড়াই, সেই জন্য এখন ওই ন্যাশনাল ক্যাম্পেইন কমিটির ক্যাম্পেইনগুলো ব্যাকবার্নারে চলে যাক, এখন ওগুলোকে বেশি জোর দিলে হবে না। এইখান থেকেই প্রশ্নটা আসে, ফ্যাসিবাদ কে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কে, কেন, কিভাবে লড়ছে।
আমরা যদি এইটা একটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। আরেকটা হচ্ছে নির্বাচনকে শ্রেণী সংগ্রামের চোখ দিয়ে আমরা কিভাবে দেখব। একটা বড় লেখা আমার আর বোধিসত্ত্ব না, আমাদের দৃষ্টিভঙ্গি, র্যাডিক্যাল সোশ্যালিস্টের দৃষ্টিভঙ্গির থেকে আমরা র্যাডিক্যাল পত্রিকায় বের করেছিলাম। কিন্তু আমি সেটা পুরো পড়ে শোনানোর মোটেই চেষ্টা করছি না, কিন্তু আমি কয়েকটা মূল জায়গার থেকে শুরু করি যে মার্ক্সবাদের প্রিন্সিপলের ন্যূনতমটা কোনটা। 1864-তে প্রথম আন্তর্জাতিক যখন প্রতিষ্ঠিত হচ্ছে, এঙ্গেলসকে চিঠিতে মার্ক্স লিখছেন যে এখানে আমাদের সেই সময় মানে কমিউনিস্ট ম্যানিফেস্টোর সময়ের মতন বলিষ্ঠ ভাষায় সব কথা বলতে পারবো না, কিন্তু ন্যূনতম যেটুকু বলার দরকার সেটা আমি বলে রেখেছি। সেই ন্যূনতম প্রথম কথাটা কি? এই প্রথম আন্তর্জাতিকের নিয়মাবলীর ভূমিকাতে মার্ক্স লিখছেন, কনসিডারিং দ্যাট দি ইমানসিপেশন অফ দি ওয়ার্কিং ক্লাসেস ইজ আ টাস্ক অফ দ্য ওয়ার্কিং ক্লাসেস দেমসেলভস। শ্রমিক শ্রেণীর মুক্তি যেহেতু শ্রমিক শ্রেণীর নিজেরই কাজ, এবং এই জায়গাটার থেকে আজীবন তারা সরেননি। 1878-এ যখন জার্মানিতে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বেআইনি হয়ে গেল, তখন পার্টির কাগজপত্র কিছুদিনের জন্য নিষিদ্ধ, নতুন করে আন্ডারগ্রাউন্ড পত্রিকা বের করে স্মাগল করে জার্মানিতে ঢোকানো তখনও শুরু হয়নি। এই অবস্থায় টাকা আছে এমন 3 জন পার্টি সদস্য নিজেদের একটা পত্রিকা বার করে দিলেন, এবং সুইজারল্যান্ড থেকে, এবং সেই পত্রিকায় তারা লিখলেন যে আমাদের পার্টি বড্ড একপেশেভাবে শ্রমিক শ্রেণীর পার্টি হিসেবে কাজ করেছিল, আমাদের একটি শিক্ষিত বিদ্বান ছাত্র ইত্যাদি এদের বেশি করে টানার দরকার। তার উত্তরে মার্ক্স আর এঙ্গেলস একটা লম্বা চিঠি লেখেন। তাতে অনেক কথাবার্তা বলেছিলেন, আরও 2-3টে ইস্যু ছিল, কিন্তু একদম শেষের দিকে বলছেন যে আমরা একেবারে গোড়া থেকে বলে আসছি যে শ্রমিক শ্রেণীর মুক্তি শ্রমিক শ্রেণীর নিজেরই কাজ। যে পার্টি মনে করে যে শ্রমিক শ্রেণীকে প্রথমে বুর্জোয়া বা পেটি বুর্জোয়াদের হাত ধরে হাঁটতে হবে, আমাদের দুজনের অন্তত সেই পার্টিতে জায়গা নেই। সুতরাং আমাদের প্রথম শিক্ষক যদি হন মার্ক্স এবং এঙ্গেলস, তাহলে আমাদের প্রথম শিক্ষা হলো যে শ্রমিক শ্রেণীর রাজনীতিটা স্বাধীনভাবে করতে হবে। আমাদের দ্বিতীয় শিক্ষক যদি হন লেনিন, তাহলে রাশিয়াতে নির্বাচন কিভাবে তারা করেছিলেন সেটা একটু দেখতে হবে। একটা যেভাবে অতি সরলীকৃত রুশ বিপ্লবের ইতিহাস আমরা পাই, সেখানে রাশিয়াতে নির্বাচন কোনো গুরুত্বই ছিল না। একজন অন্তত অগাস্ট নিমস বলে এক ভদ্রলোক, তিনি 2 খণ্ডে লেনিন নির্বাচনকে কিভাবে দেখেছিলেন তার উপরে বিশদ আলোচনা করেছেন। তার থেকে তিনি অনেক কিছু দেখিয়েছেন। আমি একটাই জিনিসের উপরে জোর দেব, বলশেভিক উপদল জোর দিচ্ছে যে তাদের প্রার্থীরা প্রচার করবে, তারা প্রার্থী মনোনয়ন করবে এবং নির্বাচিত হওয়ার চেষ্টা করবে একেবারে শ্রমিক প্রধান জায়গার থেকে, এবং যেগুলো আলাদা করে, রাশিয়াতে ক্লাস ভিত্তিক সিট ছিল অনেকগুলো, ওয়ার্কার সিট থেকে। মেনশেভিকরা 3য় এবং 4র্থ ডুমাতে বলশেভিকদের চেয়ে সংখ্যায় বেশি ছিলেন। কেন ছিলেন? কারণ তারা বিভিন্ন জায়গাতে পেটি বুর্জোয়া এবং লিবারালদের সঙ্গে হাত মিলিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ বলশেভিকরা ভোটে অংশগ্রহণ করতেন, লেনিন ভোটকে খুব সিরিয়াসলি দেখতেন, কিভাবে প্রচার হলো, কোথায় ভোট নিয়ে যাওয়া হলো, এবং সেটার জোরটা থাকতো যে এই ভোটের প্রচার ওয়ার্কিং ক্লাসের লড়াইয়ের সঙ্গে কিভাবে আমি যুক্ত করব। বলশেভিক যারা নির্বাচিত হতেন তাদের মূল কাজ হতো না যে সারাদিন ডুমাতে, জারের ডুমাতে বসে থাকা। ওই নির্বাচিত প্রতিনিধি হিসেবে যেটুকু গ্রেপ্তার হওয়ার থেকে স্লাইট রেহাই ছিল, সেটাকে ব্যবহার করে যেখানে শ্রমিক শ্রেণীর লড়াই হতো, যেখানে কৃষকের লড়াই হতো, সেইগুলোতে যাওয়া, ডুমার মধ্যে তার উপরে বক্তৃতা দেওয়া। কারণ ওই ডুমাতে বক্তৃতার রিপোর্ট সেন্সারের হাত এড়িয়ে অনেক সময় বাইরে প্রকাশ করা যেত, অর্থাৎ ওটাই পার্টির লিফলেট আকারে বা পার্টির পত্রিকাতে নিয়ে যাওয়া। নির্বাচন এবং শ্রেণী সংগ্রাম দুটো আলাদা নয়। শ্রেণী সংগ্রামের পথে নির্বাচনকে কি করে ব্যবহার করতে হবে সেটার জন্য আমাদের শিক্ষক লেনিন। যদি সেটা না হয় তাহলে কি দাঁড়াবে? আজকাল আমি দেখি যে
প্রচুর পাশ্চাত্যের তাত্ত্বিক উঠেছেন। আমাদের দেশে যেটা হয় 10 বছর বাদে ওটা আসে। আমি আশা করছি আর কয়েক বছরের মধ্যে আমাদের দেশে আসতে শুরু করবে যে কাউটস্কি অ্যাকচুয়ালি অতটা খারাপ লোক ছিলেন না, তিনি অনেক ভালো কাজ করেছিলেন, কারণ পাশ্চাত্যে এটা প্রচুর ভালো হচ্ছে। কাউটস্কি আর লেনিনের কোথায় তফাৎ? এমনকি যে সময় লেনিন বার্নস্টাইনের বিরুদ্ধে কাউটস্কিকে তাঁর শিক্ষক বলেও মনে করছেন, 1912 সালে দি রোড টু পাওয়ার বলে কাউটস্কি বই লিখছেন। সেই বইয়ে তিনি বলছেন যে ভোটের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্রযন্ত্রে যা পরিবর্তন আনার আনব। তিনি তখনও বিপ্লবের কথা বলছেন, রাষ্ট্রযন্ত্রে পরিবর্তন আনার কথা বলছেন, কিন্তু তিনি মনে করছেন যে শ্রমিক শ্রেণী ভোটের মাধ্যমে ওই কাজটা করতে পারবে। আর লেনিনরা আধা সামন্ততান্ত্রিক রাষ্ট্রে থাকা সত্ত্বেও তারা মনে করছেন যে শ্রমিক শ্রেণীকে উদারনৈতিক বুর্জোয়ার সঙ্গে হাত মিলিয়ে নয়, স্বতন্ত্রভাবে সংগঠিত হতে হবে, স্বতন্ত্রভাবে লড়াই করতে হবে। তো হঠাৎ গল্পটা পাল্টে গেল কেন? আমাদের বলা হয় যে কারণ ফ্যাসিবাদ এসছে। ফ্যাসিবাদ এমন একটা বিপদ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে, তাহলে প্রথমত আমাদের একটা প্রশ্ন জাগবে যে আধা সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়াইয়েও লেনিন শ্রমিক শ্রেণীর স্বাধীনতা চেয়েছিলেন, আর বুর্জোয়া ব্যবস্থা চালু হয়ে গেছে, সেখানে উদারনৈতিক বুর্জোয়ার আমি সঙ্গে হাত মেলাবো ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা কতটা যুক্তিযুক্ত? তার সঙ্গে যুক্ত হচ্ছে ফ্যাসিবাদের চরিত্র। ফ্যাসিবাদকে তিনভাবে দেখা হয়েছে মার্ক্সবাদী মহলে, যদি আমরা একদম 1, 2, 3 সংজ্ঞা দিয়ে দেখি। এক হচ্ছে ফ্যাসিবাদ হচ্ছে কিছু দুর্বৃত্ত গোষ্ঠী যাদের তৈরি করেছে বড় বুর্জোয়ারা। 2 নম্বর হচ্ছে ফ্যাসিবাদ একটা গণ আন্দোলন, এটার সঙ্গে বুর্জোয়া শ্রেণীর কোনো প্রত্যক্ষ যোগাযোগই নেই। আর 3 নম্বরটা হচ্ছে একটা দ্বান্দ্বিক অবস্থান, যে ফ্যাসিবাদ অবশ্যই একটা স্বতন্ত্র গণ আন্দোলন, এটা ওপর থেকে দক্ষিণ পন্থা শুধু নয়, এটা তলা থেকে দক্ষিণ পন্থা, কিন্তু এটা তখনই সফল হয় যখন বড় বুর্জোয়াদের সঙ্গে তার একটা মেলবন্ধন ঘটে। এই তৃতীয় অবস্থানটা প্রথম কমিউনিস্ট আন্তর্জাতিকের সম্ভবত ব্যাখ্যা করেছিলেন ক্লারা জেটকিন। সম্ভবত বলছি কারণ প্রত্যেকটা লোকের প্রত্যেকটা বক্তৃতা কমিউনিস্ট আন্তর্জাতিকে আমার জানা নেই, কিন্তু এইটা নিয়ে প্রচুর তর্ক হয়। তো সেই তর্কের পুরো আলোচনায় আমি একদমই যাব না। যদি কেউ দেখতে চান, আমার মতটা আমি অনুষ্টুপের এই ফ্যাসিবাদ সংখ্যায় দীর্ঘ একটা প্রবন্ধে দিয়েছি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কিভাবে করতে হবে, ইটালিতে প্রথম তো ফ্যাসিবাদ উঠল, কমিউনিস্ট আন্তর্জাতিক 1921-22-এ যুক্ত ফ্রন্টের কথা প্রথম বলে, ডিমিট্রভ তত্ত্বের অনেক আগে। কিন্তু তখন তারা যে কথাটা বলেছিল সেটার নাম ছিল দি ওয়ার্কার্স ইউনাইটেড ফ্রন্ট, শ্রমিক শ্রেণীর যুক্ত ফ্রন্ট। কেন শ্রমিক শ্রেণীর যুক্ত ফ্রন্ট? কারণ বাস্তবে শ্রমিক শ্রেণী বিভক্ত। শ্রমিক শ্রেণীর কেউ অরাজনৈতিক, কেউ বুর্জোয়া ট্রেড ইউনিয়নদের সমর্থন করছে, কেউ সংস্কারবাদী ট্রেড ইউনিয়ন এবং সংস্কারবাদী পার্টিকে সমর্থন করছে, কেউ কমিউনিস্টদের সমর্থন করছে। ইউরোপের কোনো কোনো দেশে নৈরাজ্যবাদীরা শক্তিশালী, সেই সব দেশে তারা নৈরাজ্যবাদীদের সমর্থন করছে। সুতরাং এই সমস্ত ধরনের শ্রমিক সংগঠনদের লড়াইয়ের একটা জায়গা আনতে হবে, এবং সেইটার পরিপ্রেক্ষিতে তারা বলেছিলেন হতে পারে যে তার একটা স্তর হবে নির্বাচনী ক্ষেত্রে শ্রমিক ও কৃষকের সরকার, অর্থাৎ যে কোনো সরকার নয়। যদি বুর্জোয়া দলদের সম্পূর্ণ বাদ দিয়ে শ্রমিক ও কৃষক সংগঠনরা সংখ্যাগরিষ্ঠতা পায়, সেটা একটা সাময়িক সরকার হতে পারে। এই শর্তেই হতে পারে যে সেই সরকার বুর্জোয়া সম্পত্তির এবং বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করবে। এটা একটা হতে পারে করে তারা ছেড়ে দিয়েছিলেন, কারণ তাদের সামনে স্পষ্ট কোনো অভিজ্ঞতা ছিল না। লেনিন লেফট উইং কমিউনিজম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলছেন যে রুশ অভিজ্ঞতা দিয়ে পশ্চিম ইউরোপের অভিজ্ঞতা পুরোটা বোঝা যাবে না, কারণ পশ্চিম ইউরোপের কাঠামো আলাদা, ইত্যাদি ইত্যাদি। সমস্যাটা হলো তার পরবর্তীকালে 1924 থেকে বলা হলো যে
সোশ্যাল ডেমোক্রেসি এবং ফ্যাসিবাদ যমজ, এবং 1928 থেকে 1934 অবধি এটা এমন দৃঢ়তার সঙ্গে বলা হলো যে জার্মানিতে হিটলার আলাদা করে কোনো বিপদ বলে প্রায় দেখলোই না জার্মান কমিউনিস্ট পার্টি, কারণ তারা মনে করলো যে ইয়েরাও সোশ্যাল ডেমোক্র্যাটরা থাকাটাও ফ্যাসিবাদ, ব্রুয়েনিং এর সরকার থাকাও ফ্যাসিবাদ, সবই ফ্যাসিবাদ। যখন হিটলার এসে সবকিছু গুঁড়িয়ে দিল, তারপরে লাইনটা পাল্টালো প্রথমে তলার থেকে শ্রমিক শ্রেণীর চাপে। কোনো কমিউনিস্ট আন্তর্জাতিক, কোনো ডিমিট্রভের লেখা, কোনো কিছুর জন্য নয়। ফ্রান্সে ক্রোয়া দে ফিউ বলে ফ্যাসিস্ট সংগঠন, তারা পার্লামেন্ট আক্রমণ করলে তার প্রতিবাদে লাখ লাখ শ্রমিক রাস্তায় নামেন, সাধারণ ধর্মঘট করেন। এইটার চাপে পড়ে যুক্তফ্রন্টের পুরনো স্লোগান নতুন করে তোলা হয়, কিন্তু এইবারে তোলা হওয়ার সঙ্গে সঙ্গে এটা সম্প্রসারিত হলো, বলা হলো যে শুধু ইয়েরা নয়, শ্রমিক দলরা নয়, সঙ্গে আমাদের গণতান্ত্রিক বা অফ্যাসিবাদী বুর্জোয়া দলদেরও নিতে হবে। যেভাবেই ব্যাখ্যা করুন, ডিমিট্রভ থিসিসের এটা ছিল মূল কথা। দুটো দেশে এইটার এক্সপেরিমেন্ট সবচেয়ে বড় আকারে করা হয়েছিল। একটা ফ্রান্স, যেখানে পপুলার ফ্রন্ট গভর্নমেন্ট নির্বাচিত হয়, লিওন ব্লাম প্রধানমন্ত্রী হন, আর একটা স্পেনে পপুলার ফ্রন্ট বিজয়ী হওয়ার পরে স্পেনের সবচেয়ে শিল্পোন্নত এলাকা যেটা ক্যাটালোনিয়া, সেখানে নৈরাজ্যবাদীরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ, তাদের পরে ছিলেন আধা ট্রটস্কিবাদী সংগঠন পিওইউএম, মূল কমিউনিস্ট পার্টি অনেক ছোট ছিল। নৈরাজ্যবাদী এবং পিওইউএম এর শ্রমিকরা অভ্যুত্থান করে ফ্যাক্টরিগুলো দখল করে নিয়ে নিজেরা চালানোর চেষ্টা করেন। মাদ্রিদের সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তার কারণ হচ্ছে যে ওই অফ্যাসিবাদী বুর্জোয়াদের চটালে এখন চলবে না। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী লড়াই মানে ওটা পুঁজি বিরোধী লড়াই থেকে স্বতন্ত্র একটা জিনিস। তার ফল হলো শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজন, শ্রমিক শ্রেণীর একটা জঙ্গি অংশ তারা বসে যাওয়া, তাদের উপরে আঘাত আসা, এবং তার ফলে 3 বছর বাদে স্পেনের বিপ্লবকে খতম করে ফ্র্যাঙ্কো পুরোটাই দখল নিয়ে নেওয়া। আর ফ্রান্সে আরও চমৎকার জিনিস হলো, যদি এটা চমৎকার মানে খুবই বিদ্রুপাত্মকভাবে বলছি, যে পার্লামেন্ট কমিউনিস্ট পার্টির সাহায্যে লিওন ব্লামকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল, সেই পার্লামেন্ট লিওন ব্লামের পার্টি সহ ভোট দিয়ে 1939-এ কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করলো নাজি সোভিয়েত প্যাক্টের পরে। নাজি সোভিয়েত প্যাক্ট ভালো মন্দ এই নিয়ে তর্ক হতে পারে, কিন্তু নাজি সোভিয়েত প্যাক্ট হয়েছে রাশিয়া আর জার্মানির মধ্যে, তার জন্যে ফ্রান্সে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হবে। এটা ঠিক কোন গণতান্ত্রিক লজিক? এবং সেটা করলো ওই পার্লামেন্ট, পপুলার ফ্রন্টের পার্লামেন্ট। ফলে বুর্জোয়া শক্তির উপরে নির্ভর করে তাদের সঙ্গে হাত মিলিয়ে যদি করা হয় তাহলে বিপদটা এখানে থাকে। তো এই পপুলার ফ্রন্টের ভারতীয় সংস্করণের নাম দত্ত ব্র্যাডলি থিসিস। রজনীকান্ত দত্ত এবং বেন ব্র্যাডলি একটা প্রবন্ধ লেখেন লেবার মান্থলিতে, সেটা ভারতে আসে। হারকিসেন সিং সুরজিতের একটা প্রবন্ধ বহুদিন সিপিএম এর ওয়েবসাইটে ছিল, সম্ভবত এখনো আছে, যেখানে সুরজিৎ বলছেন যে এটা ভারতের কমিউনিস্ট আন্দোলনের জন্য একটা পথ নির্দেশক দলিল। তো এই পথ নির্দেশক দলিল ধরেই ওই 1991 এই পথ নির্দেশক দলিল ধরেই ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট, যাতে সিপিআই এর 2 জন সদস্য মন্ত্রী হলেন, সিপিআইএম বাইরে থেকে সমর্থন করলেন, এবং যাতে চিদাম্বরম অর্থমন্ত্রী হিসেবে যে বাজেট পেশ করলেন, যখন বড় ভারতীয় পুঁজিপতিদের জিজ্ঞেস করা হয়েছিল যে তোমাদের এটার ব্যাপারে কি মতামত, তারা বলেছিলেন ইটস এ ড্রিম বাজেট। তো তাহলে ফ্যাসিবাদের দরকারটা কেন পড়ল? চন্দনের বক্তব্যে অনেকটা উত্তর এসেছে, একটু আমার সংযোজন আছে। ব্যাপারটা এইরকম যে ফ্যাসিবাদের একটা স্বতন্ত্র চরিত্র রয়েছে। ফ্যাসিবাদী আন্দোলন গোড়া থেকে বড় বুর্জোয়ারা যে তৈরি করে তা নয়, তারা তাকে টাকা পয়সা অনেক সময় দেয়, কারণ দক্ষিণপন্থী গুন্ডাকে টাকা পয়সা লোকে দিয়ে থাকে। কমরেড কৃষ্ণা দেশাইকে খুন করার মাধ্যমে বম্বের ট্রেড ইউনিয়ন আন্দোলনে বামপন্থীদের শক্তিকে
ভেঙে দেওয়ার যে প্রয়াস শুরু হয়েছিল, সেই খুনটা করেছিল শিবসেনা। সে সময় শিবসেনা ছিল একেবারে কংগ্রেসের কাছ থেকে টাকা পেত, তখন তারা ছিল একটা ঠ্যাঙাড়ে বাহিনী, তখন তাদের ওই আলাদা একটা অস্তিত্ব হিসেবে গড়ে ওঠেনি। সেইভাবে ফ্যাসিজম যদি ভাবেন একটা জিনিস, কিন্তু আমরা যদি ভারতের ইতিহাস দেখি, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর মূল দল ছিল কংগ্রেস। হিন্দু কি হয়েছে, বেশি জোর হয়ে যাচ্ছে বলে ওদের প্রবলেম হচ্ছে নাকি? না, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর মূল দল ছিল কংগ্রেস, হিন্দু মহাসভাও না, আরএসএসও না। 1947-এ হিন্দু মহাসভা মনে করলো যে এখন একটা সুযোগ আছে, ফলে তারা তখন অস্ত্র সঞ্চয় ইত্যাদি শুরু করেছিল। কিন্তু গান্ধী হত্যার ফলে যে পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া হলো, তাতে তাদের ইমিডিয়েট যে প্রত্যাশা সেটা একেবারে ভেঙে গেল। এবং সেটা নির্বাচনী ক্ষেত্রেও দেখা গেল যে বেআইনি হওয়া সত্ত্বেও 1951-52 নির্বাচনে কমিউনিস্ট পার্টি প্রধান বিরোধী শক্তি হিসেবে বহিঃপ্রকাশ করলো, যেখানে হিন্দু মহাসভা টিম টিম করছিল, এখানে একটা ওখানে একটা, এইভাবে সিট পেয়ে। এবং এমনকি পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে ব্যাপক সংখ্যক রেফিউজি শরণার্থী এসেছিলেন, কাজের ক্ষেত্রে কমিউনিস্টরা যেভাবে সেই শরণার্থীদের জন্য লড়াই করেছিলেন, সেই জন্য ওই প্রজন্মই কিন্তু হিন্দু মহাসভা জনসংঘ নয়, বামপন্থীরাই তাদের মধ্যে লড়াই, কারণ তারা লড়াই করার দিকে জোরটা দিয়েছিলেন। এবারে তাহলে ফ্যাসিবাদী শক্তি তার একটা নিজস্ব রাজনীতি ছিল, নিজস্ব মতাদর্শ ছিল, কিন্তু তারা একটা বার্গেন অফার বুর্জোয়া শ্রেণীকে বারবার করে গেছে। এই বার্গেন অফারটা গোলওয়ালকারের বাঞ্চ অফ থটসের ভূমিকাতে প্রফেসর এম.এস. ভেঙ্কট রাও স্পষ্ট করে লিখে দিয়েছেন। দি ইন্ডিয়ান ওয়ে অফ থট, ইন্ডিয়ান মানে আরএসএস ওয়ে অফ থট, সেজ দ্যাট, উনি ধরেই নিচ্ছেন যে এটাই একমাত্র প্রকৃত ইন্ডিয়ান ওয়ে অফ থট। যে ইন্ডিয়ান ওয়ে অফ থট নাকি বলে যে গণতন্ত্র খারাপ। গণতন্ত্র কেন খারাপ? কারণ গণতন্ত্র থাকলে লিবারালদের কমিউনিস্টদের সঙ্গে ভোটের বাজারে পাল্লা দিতে হয়, তার ফলে কমিউনিস্টদের হারানোর জন্যে লিবারালদেরও মুটে মজুরদের অযথা অনেক কিছু দিতে হয়। সেই জন্যে এক চালক অনুবর্তিতা অনুসরণ করে যদি একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা একটাই, যে ওই দিকে লোকে যেতে কেন রাজি হবে, এটার জন্য একটা মতাদর্শগত প্রস্তুতির দরকার, যেটা রাতারাতি হয় না। এইখানে বামপন্থার প্রথম বড় ভুল, ভারতীয় বামপন্থীরা আরএসএসকে গুরুত্ব দেননি। আপনারা দেখবেন বছরের পর বছর লেখা হয়েছে যে বিজেপি হচ্ছে বানিয়াদের দল, মানে বা জনসংঘ হচ্ছে বানিয়াদের দল। ঠিক আছে, জনসংঘ দল হিসেবে কোন কাস্ট কমিউনিটির ভোট পাচ্ছে সেটা একটা কথা, কিন্তু আরএসএস কি করছে সেটা আলাদা কথা। 2002 সালে মোদির যখন গুজরাট ঘটে গেছে, তার 3 মাস বাদে পশ্চিমবঙ্গে বজরং দল সশস্ত্র তালিম দিয়েছে, কাগজের রিপোর্ট বেরিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কাগজের রিপোর্টের পরে জেগে উঠেছেন, তার আগে জাগেননি। তার কারণ তারা নজরটা রাখছিলেন ওই নির্বাচনী কাঠামো ধরে বিজেপির দিকে। আমার মনে আছে, এটা অ্যানেকডোটাল কথা, বক্তৃতায় বলা যায়, লিখিত আকারে বললে লোকে বলবে যে এগুলোর কোনো মূল্য নেই। 1996 সালে পঞ্চায়েত ইলেকশনে বিজেপির প্রথম পশ্চিমবঙ্গে কিছু বার হয়। আমি এটা লেখা লিখেছিলাম, একটা বুর্জোয়া পত্রিকায় এটা লেখা বেরিয়েছিল। তাতে সিপিএমের একজন কমরেড আমাকে বললেন, তোমরা নকশালরা ভোট তো বোঝো না, মানে তিনি আমার রাজনীতিটাও বোঝেন না, ফলে তার মতে আমিও নকশাল। তো যাই হোক, তোমরা নকশালরা ভোট তো বোঝো না, সেই জন্যে 2% ভোট পেয়েছে বিজেপি, সেই জন্য তুমি প্যানিক করছো, এ দিয়ে কোনোদিন কিছু হবে না। তো আরএসএস এর রাজনৈতিক অফারটা ক্লিয়ার ছিল, আমাদের হাতে পূর্ণ রাজনৈতিক ক্ষমতা তুলে দিলে অর্থনৈতিক দিকে আমরা তোমাদের ফ্রিডমটা পুরো করে দেব।
এটা ভারতীয় বুর্জোয়া শ্রেণী প্রথমেই রাজি হয়নি, এমনকি বিশ্বায়নের প্রথম পর্বেও রাজি হয়নি। সেই জন্যেই তারা বারে বারে কংগ্রেসকে দিয়ে একাধিকবার চেষ্টা করেছে, যুক্তফ্রন্টকে দিয়ে চেষ্টা করেছে। কিন্তু চন্দন যেগুলো বললেন যে কতগুলো ছিল, কংগ্রেসের একটা ঐতিহাসিক ব্যাগেজ আছে। কংগ্রেস ঐতিহাসিকভাবে ভোটটা পেয়ে এসেছে এই বলে যে আমি মুসলমানকে প্রোটেক্ট করি, আমি দলিতকে প্রোটেক্ট করি। সত্যি কতটা করে অন্য কথা, কিন্তু এটা একটা ঐতিহাসিক ব্যাগেজ। বিজেপি কোনোদিন এটা বলে না, ফলে তার কাছে এটা ব্যাগেজ নয়। সেই জন্যে কংগ্রেস বিশ্বায়ন শুরু করলো, রেশন ব্যবস্থা বানচাল করে দিচ্ছে, কিন্তু তার বিপরীতে আচ্ছা ঠিক আছে একটা ঠেকা হিসেবে নরেগা দিয়ে দাও, এই ধরনের কতগুলো ঠেকা তাদের দিতে হচ্ছে, কারণ সেটা অন্তত না দিলে তার ভোট ব্যাংকটা ভেঙে যাবে। বিজেপির ভোট ব্যাংক তৈরি হচ্ছে অন্যভাবে। তুমি গর্বিত হিন্দু হিসেবে আমাকে ভোট দাও, তুমি খেতে পাচ্ছ কি পাচ্ছ না বড় কথা নয়, তোমার পাশের বাড়ির মুসলমানকে পেঁদাতে পেরেছিল তো, সেই জন্য আমাকে ভোট দাও। তো এই জায়গায় তখনই ভারতীয় পুঁজি যেতে রাজি হলো যখন তারা দেখলো যে তা না হলে তারা পেরে উঠছে না। কেন পেরে উঠছে না? কারণ ভারতীয় পুঁজির ইতিমধ্যে চেহারাটা পাল্টে গেছে। তারা এখন আর খুব হতদরিদ্র পুঁজি নয়। ভারতের বড় পুঁজি পৃথিবীর বহু দেশের বড় পুঁজির সঙ্গে পাল্লা দিচ্ছে। আমেরিকা এবং ইউরোপ আফ্রিকা থেকে অনেকটা বিনিয়োগ তুলে আনায় গত 20 বছরে মূল বিনিয়োগ হচ্ছে আফ্রিকাতে, চীনের দ্বিতীয় বিনিয়োগ হচ্ছে ভারতের। এবং দেখবেন যে মোদি নিজে গেছে, নিজের প্রেসিডেন্টকে পাঠিয়েছে, নিজের ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছে, নিজের ফরেন মিনিস্টারকে পাঠিয়েছে। আফ্রিকার একের পর এক দেশে ভারত কিন্তু ক্রমাগত গেছে এই ভারতীয় বড় পুঁজির ইন্টারেস্ট দেখে। তারা অস্ট্রেলিয়াতে আদানির জন্য কি হবে, পৃথিবীর বিভিন্ন দেশে এই জিনিসগুলোর জন্য লড়ে যাচ্ছে। সমস্যা একটাই, ঐতিহাসিকভাবে ভারতীয় বড় পুঁজির কলোনিয়াল এক্সপ্লয়টেশনের প্রফিট বলে কিছু ছিল না। ভারতের একটা ভারত ছিল না, যেটা ইংল্যান্ডের ছিল। সেটা কোত্থেকে আসবে? ভারতের শ্রমিকের, ভারতের গরিব কৃষকের, ভারতের আদিবাসীর উপরে এক্সপ্লয়টেশনটাকে অনেক গুণ বাড়িয়ে তুলে। তো কোনো কমিউনিস্ট নয়, টমাস পিকেটি আর নিতিন ভারতী একটা পেপার 2023 সালে লিখেছেন। তাতে তারা বলছেন 2022-23 অর্থবর্ষের মধ্যে ভারতের সবচেয়ে ওপরের 1% আয়, মোট আয়ের 22.6%, সবচেয়ে ওপরের 1% সম্পদ, ভারতের মোট সম্পদের 40.1%। এটা ঐতিহাসিকভাবে ভারতে এত উঁচুতে এরা ওঠেনি। এবং ভারতের প্রাপ্তবয়স্ক 9,20,00,000 যে মানুষ, এর একটা কিছু সংখ্যায় গণ্ডগোল আছে, তার মধ্যে 10,000 জনের হাতে আছে 22.6 বিলিয়ন রুপিস। এর এই বিলিয়নকে কোটিতে কনভার্ট করায় আমার একটু অঙ্কের প্রবলেম হয়, আমি করছি না। 10 না 100, মানে আমেরিকান বিলিয়ন না ইংলিশ বিলিয়ন, পিকেটি কোন বিলিয়নে লিখেছে সেই জন্য 10 মিলিয়ন, তাহলে 226 কোটি। আর ভারতের 1% ধনী মানুষের গড় সম্পদ হচ্ছে 5,40,00,000 টাকা। 1%-এর গড় সম্পদ 5,40,00,000। আচ্ছা, এর উল্টো দিকে ভারতের এই আর 4 বেলা বলা হচ্ছে জিডিপি বেড়েছে, মোদির আন্ডারে 10 বছরে জিডিপি বেড়েছে। গ্রাম ভারতের একজন ভারতীয়ের গড় মাসিক খরচ 3,773 টাকা, শহরে 6,459 টাকা টোটাল খরচ।
খাদ্যের জন্যে গ্রামাঞ্চলে গড় খরচ 1750 টাকা, শহরে 2530 টাকা। অর্থাৎ এইখানে মোদি জমানার 10 বছরে যতটা সাফল্যের সঙ্গে নেট ট্রান্সফার অফ সারপ্লাস ফ্রম দ্য ওয়ার্কিং ক্লাসেস টু দ্য বুর্জোয়াজি ঘটেছে, এটা কংগ্রেস করতে পারত না এবং কংগ্রেস করতে পারবে না। কারণ এবারেও কংগ্রেসের হাত পা বাঁধা। কংগ্রেসকে যে ক্যাম্পেইন করতে হচ্ছে সেই ক্যাম্পেইনটা ইন্টারেস্টিং। প্রশান্ত কিশোর নির্বাচনকে দাঁড় করিয়ে দিতে চেয়েছিল ব্যক্তিকেন্দ্রিকতায়। মোদি কত ঘ্যাম লোক, পশ্চিমবঙ্গে ইলেকশনের সময় মমতা কত ঘ্যাম মহিলা, পুরো ক্যাম্পেইনটা সেইখানে থাকবে, ইস্যু নয়। এবং প্রশান্ত কিশোরকে কংগ্রেস নিল না তাদের এক্সপার্ট হিসেবে। তার বদলে কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়েছে সেখানে তারা হঠাৎ অনেকগুলো সোশ্যাল ইস্যু, এটা এবারে শুধু নয়, আগের বারেও করেছিল, যখন রাহুল গান্ধী ওই কত 7,200 টাকা নাকি একটা মিনিমাম ওয়েজ ইউবিআই এর কথা বলতে শুরু করে। এবারে কথাটা হচ্ছে যে এই জায়গাটা কংগ্রেস রাখতে পারবে না, দুটো কারণে পারবে না। ধরা যাক কংগ্রেস ভীষণ সততার সঙ্গে এটা করতে গেল, আমি মনে করি না যে করবে। কংগ্রেসের গত 76 বছরের ইতিহাস আমাকে সামান্যতম মনে করার কারণ দিচ্ছে না, কিন্তু ধরা যাক যে কংগ্রেস সত্যি রাহুল গান্ধীর নেতৃত্বে, কারণ একদম বামপন্থীদের কথাই বলি আমি, বামপন্থী অন্যান্য সংগঠনদের পাবলিক সমালোচনা এই মুহূর্তে করাটা আমার মূল কাজ ছিল না, কিন্তু পড়লে দেখবেন যে রাহুল গান্ধী যখন পশ্চিমবাংলা দিয়ে হেঁটে গেল, মানুষ, সুমন, এরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সর্বত্র যে ধরনের সব লেখাপত্র লিখছিল যে রাহুল গান্ধীর মতন মানে নাথিং গ্রেটার দেন রাহুল গান্ধী হ্যাজ ইনভেন্টেড সিন্স স্লাইস ব্রেড, এরকম একটা অ্যাটিটিউড প্রায় হচ্ছিল। তো ঠিক আছে, রাহুল গান্ধী এসব করলে কি হবে বলুন তো? ভারতীয় পুঁজির তৎক্ষণাৎ মুনাফা কমে যাবে তো। এবারে কমে গেলে রাহুল গান্ধী কিন্তু পুঁজিবাদী ব্যবস্থাকে তুলে দিতে চায় না, তাহলে পুঁজি কি করবে? এটার একটা হিস্টোরিক নাম আছে, সেটা হচ্ছে ফ্লাইট অফ ক্যাপিটাল। পুঁজি বিনিয়োগ করবে না। আমার যেখানে বিনিয়োগ করলে লাভের হার কমে যাবে, আমি সেখানে, বিশেষ করে আজকের বাজারে যেখানে একটা দেশ থেকে আরেকটা দেশে পুঁজি তুলে নিয়ে গিয়ে বিনিয়োগ করা অসম্ভব সোজা হয়ে গেছে, সেখানে আমি কেন তাহলে বিনিয়োগ করব? তুমি সারা ভারতবর্ষে এরকম করবে তো, আমি তুলে নেব। সুতরাং ভারতীয় পুঁজি কংগ্রেসকে চাপ দেবে, ভোটের আগে তুমি যাই বলে থাকো না কেন, তোমাকে বেঁচে থাকতে গেলে এইগুলো করতে হবে। কিন্তু ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য কি তাহলে নেই? কংগ্রেস, বিজেপি সবাই এক, নিশ্চয়ই আমি বলছি না। এইখানে আমাদের বুঝতে হবে যে দুটোর কিন্তু একটা অটোনমি রয়েছে। বুর্জোয়া ব্যবস্থাকে টেকানোর জন্যে যে কোনো বুর্জোয়া দলকে কি পদক্ষেপ নিতে হবে, আর ফ্যাসিবাদ তার নিজের স্বার্থে কি করবে। তো ফ্যাসিবাদকে কি করতে হবে, তার একটা উপাদান হচ্ছে শ্রমিক শ্রেণীকে গুঁড়িয়ে দিতে হবে। ভারতবর্ষে 1991 থেকে যে বিশ্বায়নের চেষ্টা হচ্ছে, সেটা যে ধীর গতিতে হয়েছে, তার জন্যে শ্রমিক এবং কৃষকের লড়াই যত বড় ভূমিকা পালন করেছে, আর কোনো কিছু করেনি। ধরা যাক আর্থক্ষেত্রে ব্যাংক এবং অন্যান্য ধরনের কর্মচারীরা যে পরিমাণে লড়াই করেছেন, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটাতে আমরা বুঝতে পারি যে বিজেপি সেই জন্যে কোন কাজটা করলো। ব্যাংক ইউনিয়নদের কেউ ভাঙতে যেহেতু পারলো না, সেই জন্যে এইবারে ব্যাংকগুলোকে তুলে দেওয়া শুরু হলো। ব্যাংকের মার্জার, প্রফিটেবল ব্যাংককে লস করানো, এই যে লোনগুলোকে রাইট অফ করা, প্রাইভেট মানে পাবলিক সেক্টর ব্যাংকের সীতারামন একদিকে পার্লামেন্টে বলছে যে হ্যাঁ এরা ভীষণ প্রফিট করেছে, দিয়ে বলছে কিন্তু আমরা এদের কমিয়ে দেবো। কারণ একটাই, যে প্রাইভেটাইজড ব্যাংকে, প্রাইভেট সেক্টর ব্যাংকে কটা স্ট্রাইক দেখেছেন বলুন তো? প্রাইভেট সেক্টর ব্যাংকে স্ট্রাইক করা এই জন্য শক্ত যে প্রাইভেট সেক্টর ব্যাংকের লোয়েস্ট
যে ক্লার্ক, সেও ক্লার্ক নয়। যে মুহূর্তে সে ঢুকছে তার নাম হচ্ছে ম্যানেজার। প্রাইভেট সেক্টর ব্যাংক, একটা আপনি অ্যাকাউন্ট খুলুন, লাখ পাঁচেক টাকা রেখে একটা অ্যাকাউন্ট খুলুন, আপনাকে বলবে ইউ আর বিইং অ্যাসাইনড এ পার্সোনাল ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার। তো এভরিবডি, এবং সেই রিলেশনশিপ ম্যানেজারের মতন হ্যারাসড এক্সপ্লয়েটেড লোক খুব কম আছে, কারণ তাদের রাত 10টায় 11টাতেও ওই লাখ লাখ টাকা যারা ফেলেছে তারা ফোন করে বলে যে আমার অমুক জিনিসের দরকার, ইমিডিয়েটলি দেখো। ইউনিয়নগুলোকে ভেঙে দেওয়া, প্রাইভেটাইজ করা, এবং অবভিয়াসলি তার ফলে কারণ যখন ব্যাংক ন্যাশনালাইজেশন করা হয়েছিল তখন ছিল মহাজনী পুঁজির বদলে এই ন্যাশনালাইজড ব্যাংকের মাধ্যমে রুরাল ইন্ডিয়ার ওয়েলথটাকে ট্যাপ করে বড় পুঁজির হাতে দেওয়া। আর আজকে বড় পুঁজির ওইসবের দরকার নেই, সে অন্যভাবে মুভ করছে। এখন প্রাইভেটাইজেশন অফ ব্যাংকস, এটা কংগ্রেস তার প্ল্যানে ছিল, বড্ড আস্তে করছিল। লেবার ল রিফর্ম, এই রিফর্ম শব্দটা শুনলে মনে হয় খুব ভালো, কিন্তু আমরা জানি সেই লেবার ল রিফর্ম মানে কি। 1991 থেকে কিন্তু এটা বলে যাওয়া হচ্ছে, কংগ্রেসের গভর্নমেন্ট করতে পারছিল না, বিজেপি অনেক দৃঢ়ভাবে ঠেলেছে, কারণ তার কোনো পিছুটান নেই। তার যে ট্রেড ইউনিয়ন আছে সেটা ট্রেড ইউনিয়ন নয়। ভারতবর্ষে একটিমাত্র ট্রেড ইউনিয়ন আছে যে 1 মে উদযাপন করে না, 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উদযাপন করে। এটা হাসির ব্যাপার নয়, এটা একটা মতাদর্শের একটা ভয়ঙ্কর জায়গা, যে শ্রমিক শ্রেণীকে বোঝাচ্ছে তুমি শ্রমিক নও। 1992 বাবরি মসজিদ ভাঙার পরে যে দাঙ্গাগুলো হয় তাকে কেন্দ্র করে বম্বেতে লার্সেন অ্যান্ড টুব্রোর মতন মডার্নাইজড সেক্টরে বিএমএস এর ইউনিয়ন ধর্মঘট করে যে লার্সেন অ্যান্ড টুব্রোর থেকে মুসলমান শ্রমিকদের ছাঁটাই করতে হবে। এটা হচ্ছে শ্রমিক শ্রেণীর মধ্যেও তারা যে পেনিট্রেট করতে পেরেছে সেটার জায়গা। এবং এখানে আমাদের লড়াইয়ের তাহলে একটা মেজর জায়গা যেটা আমরা গত 100 বছর ধরে করিনি, সেটা হচ্ছে এই মতাদর্শের বিরুদ্ধে সিরিয়াস লড়াই করা। আমি একটাই শুধু উদাহরণ দেব, বুঝতে পারবেন। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়েছি। আমার সমসাময়িক অনেকে আছেন যারা এখন প্রচুর নামফাটা বামপন্থী, তারা বিভিন্ন জায়গাতে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, কলেজে চাকরি করেন, তারা প্রজেক্ট পেয়েছেন সরকারের কাছ থেকে বা বড় বড় বই বের করেছেন, কিন্তু পুরোটাই হচ্ছে ওই বুর্জোয়া একাডেমিক জায়গার মধ্যেই তাদের বামপন্থাটা থেকে গেছে। আর আমার 1 বছরের জুনিয়র ছিল একটি ছেলে, সেই যুগে এবিভিপি করতো, সেই যুগে যেহেতু বিশেষ করতো না, আমরা রীতিমতন তাকে দেখতে যেতাম। হ্যাঁ, ভাবতাম যে এটা মজার ব্যাপার, কিন্তু সে যেটা করলো সেটা বই লিখেছিল, ওরা শুধু ভুল করে যায়, ভারতের কমিউনিস্টদের ইতিহাস। হ্যাঁ, 20,000 কপি সেই বই বিক্রি হয়েছিল। আরএসএস ধারাবাহিকভাবে তার মতাদর্শ মানুষের কাছে নিয়ে গেছে, যেটা 30-এর দশক 40-এর দশকে কমিউনিস্টরা করতো, সব ধরনের কমিউনিস্টরা, সে সিপিআই করুক, সে আরসিপিআই করুক, সে আরএসপি করুক, নিয়ে যেত। 50-এর দশক থেকে এইটা চলে গেল। এটা একটা মেজর প্রবলেম। অর্থাৎ শ্রেণী সংগ্রাম মানে শুধু ট্রেড ইউনিয়ন করা নয়, ট্রেড ইউনিয়নে একটা নির্দিষ্ট রাজনীতি নিয়ে যাওয়া। যদি আমরা সেটা নিয়ে না যেতে পারি তাহলে সেটা বুর্জোয়া ট্রেড ইউনিয়নিজম। সেই রাজনীতি করাটা যদি আমরা না করি তাহলে ব্যাপারটা দাঁড়িয়ে যায় কি? ধরুন আমরা বললাম যুক্তফ্রন্ট হবে, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে সিপিআই, সিপিএম, আরএসপি, সিপিআইএমএল, এনডি, র্যাডিক্যাল সোশ্যালিস্ট সবাই মিলে আমরা বললাম যে আমরা ভোটের সময় একজোট হলাম। বাকি বছরগুলো লড়াইগুলোতে আমরা কি করেছিলাম সেটা মুখ্য না মুখ্য নয়, সেই জায়গাতে আমরা সমাজতান্ত্রিক মতাদর্শ থেকে নির্দিষ্ট লড়াইগুলোকে দেখেছিলাম না দেখিনি, এটা একটা ক্রুশিয়াল জায়গা। এবং এইটার সঙ্গে আমি শেষ করব এটা বলে যে এই যে যুক্তফ্রন্ট, প্রলেটারীয় যুক্তফ্রন্ট এবং দিমিত্রভ যুক্তফ্রন্ট, তার কোনো তফাৎ আছে না নেই, অন্তত ভারতবর্ষে যেভাবে দেখা হয়েছে দিমিত্রভ যুক্তফ্রন্টকে, সেটা হচ্ছে ফ্যাসিবাদকে ঠেকানোর জন্যে। সুতরাং এই লড়াইয়ে শ্রেণী সংগ্রামকে
সামনে রাখলে চলবে না। আরে আমি তাহলে শ্রমিক শ্রেণীকে কি বলছি? আমি শ্রমিক শ্রেণীকে গিয়ে বললাম নো ভোট টু বিজেপি। আপনার হাতে আপনি আপনার চেতনার থেকে যেটা ভালো বুঝবেন তাকে ভোট দিন। তো পশ্চিমবঙ্গের 18টা সিটে জনগণ ভালো বুঝে বিজেপিকে ভোট দিলেন, আর যেখানে দিলেন না সেখানেও তারা তৃণমূলকে ভোট দিলেন। কেননা আমি কনক্রিট কতকগুলো শ্রেণী সংগ্রামের কথাকে তুলে ধরিনি। সিপিএমও যে ধরেছিল তা নয়, কিন্তু আমি বলছি যে যারা নিজেদের বিপ্লবী শিবির বলে দাবি করছেন তারা কি করলেন? তারা কি বললেন যে ট্রেড ইউনিয়নের অধিকারের জন্য লড়াই? বলা শক্ত, তার কারণ সর্বভারতীয় সাধারণ ধর্মঘট যতবার ডাকা হয়েছে কেন্দ্রীয় সরকার ছাড়া কোন সরকার সবচেয়ে কড়া হাতে সেটার বিরোধিতা করেছে? উত্তর পশ্চিমবঙ্গ সরকার। প্রতিটা জেনারেল স্ট্রাইকের সময় দেখবেন পশ্চিমবঙ্গ সরকার নোটিশ বার করেছে আমাদের এমপ্লয়িরা ধর্মঘটের দিন শুধু নয়, ধর্মঘটের আগের দিন, ধর্মঘটের পরের দিন, এই 3 দিন আরও আগে থেকে যদি কোনো মেডিকেল লিভ ইত্যাদি ইত্যাদি না থাকে ছুটি নিতে পারবে না। মানে স্ট্রাইক তো দূরের কথা, ছুটি বলেও সে অ্যাবসেন্ট হতে পারবে না। নেক্সট, এই তৃণমূল আমরা যদি মনে করি যে কংগ্রেসের সম্বন্ধে তো বললাম যে কেন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে যে যুক্তফ্রন্ট হবে সেই যুক্তফ্রন্ট সম্ভব নয়। তৃণমূলের ব্যাপারে একটাই কথা বলব, গত পার্লামেন্টে 5 বছরে রাজ্যসভায় যতদিন বিজেপির মেজরিটি ছিল না, কতগুলো ভোটের সময় তৃণমূল ওয়াকআউট করে বিজেপিকে মেজরিটি পেতে দিয়েছে সেটা একটা অঙ্ক শুধু দেখে নেবেন, তারপরে ভেবে দেখবেন যে নো ভোট টু বিজেপি কথাটার মানে কি। আমি যদি নির্দিষ্টভাবে না বলি যে শ্রমিক শ্রেণী নিজের প্রার্থী বেছে নাও, শ্রমিক শ্রেণী নিজের প্রার্থী বেছে নিয়ে যদি হেরেও যায়, তৃণমূল গেলেও আমি হারছি, কিন্তু শ্রমিক শ্রেণী নিজের প্রার্থী দাঁড় করিয়ে যদি ভোটে হারে, শ্রমিক শ্রেণীর লড়াইয়ের মেজাজটা হারে না। আর শ্রমিক শ্রেণীকে আমি যদি 100 বছর ধরে বলে যাই এবারে এই বুর্জোয়া, এবারে ওই বুর্জোয়া, এদের কাউকে না কাউকে ভোট দাও, তাহলে শ্রমিক শ্রেণীর শ্রেণী চেতনাটা থাকে না। এই দৃষ্টিভঙ্গি থেকে লড়াই করতে হবে, এটা আমার বক্তব্য। আমি দুঃখিত, অনেকক্ষণ বলেছি, সুতরাং যে প্রশ্নটা করেছিল সেটা আমি কোনো উত্তর দিতে পারিনি।